নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। রবি অস্তমিত, লেখা শুভেন্দু দাস মুন্সী, পাঠ অমিতাভ রায়চৌধুরী। 31 জুলাই 1941-এ সংবাদ শিরোনামে জানা গেল, রবীন্দ্রনাথের দেহে অস্ত্রোপচার, বর্তমান অবস্থা সন্তোষজনক। এই সূত্রে ঠাকুরবাড়ি থেকে বিকেলবেলা বিশেষ বুলেটিন প্রকাশিত হলে জানা গেল, কবি অস্ত্রোপচারের পর ভালো আছেন। ডাক্তারগণ সন্ধ্যার সময় তাহাকে পরীক্ষা করিয়া তাহার অবস্থা সন্তোষজনক বলিয়া অভিমত প্রকাশ করিতেছেন। অন্য একটি সমাচারে জানা গেল, কবির সেই অপারেশনের খবর শান্তিনিকেতনেও পৌঁছেছে। সেখানকার মানুষদের উদ্বেগও কিছুটা কমেছে। কিন্তু 2 আগস্ট থেকেই আবার সংবাদ অন্যরকম। ঠাকুরবাড়ি থেকে জানানো হলো অস্বস্তিকর রাত্রিযাপন। 3 তারিখের শিরোনাম অবস্থা অপরিবর্তিত। 5 তারিখ জানানো হলো আগের দিন থেকে জ্বর আবার বেড়েছে। 6 আগস্টের হেডিং অবস্থা উদ্বেগজনক। 7 আগস্টের মানে সেই 22 শ্রাবণের সকালে কাগজের শিরোনাম কবি রবীন্দ্রনাথের অবস্থা গভীর উদ্বেগের সঞ্চার। খবর পড়েই বোঝা যাচ্ছিল সময়ে সময়ান্তরে ক্রমশ শরীর খারাপ থেকে খারাপতর হচ্ছে। শহর জুড়ে বাড়ছে উদ্বেগের পারদ। এরপর শুনতেই হলো মহীরুহ পতনের শব্দ। কবি চলে গেলেন 22 শ্রাবণ 1348, ইংরাজি 7 আগস্ট 1941, বৃহস্পতিবার, রাখি পূর্ণিমার দিন, দুপুর 12:10। ধারাভাষ্যের অন্দরমহল। কবির শরীর ক্রমশ খারাপ হচ্ছে বলে কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে সব ডাক্তাররাই জোর করছিলেন কবির অপারেশনটা তাড়াতাড়ি করিয়ে নিতে। স্বয়ং কবির তাতে কোনোভাবেই মত ছিল না। তিনি নির্মল কুমারী মহালানবিশকে বলেছিলেন, দেখ রানী, আমি কবি, আমি সুন্দরীর উপাসক। বিধাতা আমার এই দেহখানা সুন্দর করে গড়েছিলেন। এখান থেকে বিদায় নেওয়ার সময় এই দেহখানা তেমনই সুন্দর অবস্থাতেই তাকে ফিরিয়ে দিতে চাই। গাছ থেকে শুকনো পাতা যেমন আপনি ঝরে যায়, পক্ক সুপারি ফল যেমন বৃন্ত থেকে আপনি খসে পড়ে, আমারও ঠিক তেমনই ভাবেই সহজে বিদায় নেবার ইচ্ছে চিরকাল। কেন এরা যাবার আগে আমাকে ছেঁড়াখোঁড়া করে দিতে চাচ্ছে? বয়স তো ঢের হয়েছে, আর কদিনই বা মানুষ বাঁচে। কাজে ছেড়ে দিক না আমাকে। ফুলের মতো, ফলের মতো, শুকনো পাতার মতো আমার স্বাভাবিক পরিসমাপ্তি ঘটুক। এই ইচ্ছা থেকেই তিনি মৈত্রেয়ী দেবীকে বলেন কবিরাজ ধরে আনতে। অন্য এক কবিরাজকে কবি বলেন, দেখো হে, ডাক্তারদের সঙ্গে আমার আর্মিস্টিস হয়ে করা গিয়েছে। এইবার ছাড়ো তোমাদের ব্রহ্মাস্ত্র। ওরা বলছে 1 মাস আর দেখবে, তার মধ্যে যথেষ্ট উপকার না দেখতে পেলে অপারেশন করতেই হবে। 1 মাস মাত্র সময়, এর মধ্যে যেমন করে পারো লেগে আমাকে অস্ত্রাঘাত থেকে রক্ষা করো। কি আশ্চর্য আকুতি ছিল তাঁর! অসুস্থতার মধ্যেও কি গভীর রসবোধ! ওদের অস্ত্রাঘাত থেকে রক্ষা করতে কবিরাজকে চালাতে বলছেন ব্রহ্মাস্ত্র। তবুও শেষ পর্যন্ত কবিরাজি থেকে বের করে এনে অপারেশন করতেই হবে ঠিক হল। কবি শুনলেন লোকাল অ্যানাস্থেশিয়া দেওয়া হবে তাঁকে। ডাক্তারকে তিনি জিজ্ঞাসা করলেন, আমাকে বুঝিয়ে বলো তো, আমার কত দূর লাগবে? আগে থেকেই আমি সব বুঝে নিতে চাই। অপারেশনে খুব ব্যথা লাগবে না শুনে একরকম নিশ্চিন্ত হয়েই তিনি গিয়েছিলেন অপারেশন টেবিলে। অথচ অপারেশনের পর বলেছিলেন, ডাক্তার আমাকে মিথ্যে কথা বলেছে। কেন বলেছিল যে কিচ্ছু লাগবে না? আমার খুব লেগেছে, এত কষ্ট হচ্ছিল যে আমি জোর করে ঠোঁট টিপে আর চোখ বুজে পড়ে রইল, পাছে আমার মুখ দিয়ে কোনো আর্তনাদ বেরিয়ে যায়। রানী মহলানবিশ লিখেছেন, কবির একথা বলতে বলতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অন্য একটা দিকও রয়েছে, খুবই তাৎপর্যপূর্ণ। অপারেশন টেবিলে যাওয়ার আগের সময়ে তাঁর কথাগুলো। তখন চলছে 2য় বিশ্বযুদ্ধ। ওই দিনই সকালে প্রশান্ত কুমার মহলানবিশকে আসতে দেখে কবি জিজ্ঞাসা করলেন, কি হে প্রশান্ত, আজকের কাগজে যুদ্ধের খবরটা কি? অধ্যাপক মহলানবিশের কাছে রুশ সেনারা জার্মানদের ঠেকাতে পেরেছে শুনেই তাঁর প্রতিক্রিয়া, পারবে পারবে, এরাই পারবে। ভারী অহংকার হয়েছে হিটলারের। গোয়েরিং গোয়েরিং, এখন দেখুক গোয়েরিং কি হয়।
দুশ্মনরা। আবার অপারেশনের একটু আগেই রানীচন্দকে মুখে মুখে 3টে লাইন বললেন, নির্দেশ দিলেন সেই দিনই সকালবেলা যে কবিতাটা তিনি মুখে মুখে বলেছেন তার সঙ্গে এই লাইন 3টি জুড়ে দিতে। অপারেশনের ঠিক আগে ওই লেখাটা পুরোটা একবার শুনলেন। পড়া হয়ে গেলে বললেন, কিছু গোলমাল আছে, তা থাক, ডাক্তাররা তো বলছে অপারেশনের পরে মাথাটা আরো পরিষ্কার হয়ে যাবে, ভালো হয়ে পরে ওটা মেজে ঘষে দেব। প্রসঙ্গত এটি কবির শেষ কবিতা, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি এ ছলনাময়ী। রানীচন্দকে ডিকটেশন দিয়ে লিখলেন তার শেষ চিঠি, প্রাপক প্রতিমা দেবী। চিঠির নিচে শেষ সই, বাবা মশায়। অপারেশনের পর কাগজে সাক্ষ্য বলছে কবি প্রথমে ভালো ছিলেন, তারপর তাঁর অবস্থা আবার খারাপ হয়। কিন্তু কবির ঘনিষ্ঠজনের স্মৃতিকথা অন্য কিছু বলছে। কবির অসুস্থতা বেড়েই চলেছে। কবির প্রতিদিনের দুঃসহ কষ্ট ও বেদনার কথা ভরা রয়েছে সেই সকল স্মৃতিকথায়। সবচেয়ে অদ্ভুত, সেই শেষ পর্বেও আরও একবার অন্তিম দ্বৈরথ ঘটে দুই ভাবনার ভিতর। একদিকে অ্যালোপ্যাথির ডাক্তার বিধানচন্দ্র রায়, অন্যদিকে কবিরাজ বিমলানন্দ তর্কতীর্থ। কবির ছোট মেয়ে মীরা দেবী 21শে শ্রাবণ রানী মহলানবিশকে অনুরোধ করেন সেই কবিরাজকে শেষবারের মতো নিয়ে আসতে। রতি ঠাকুরও সম্মতি দেন। তর্কতীর্থ বিষণ্ণ মুখে বলেন, এখন আর আমাকে ডেকে কি লাভ? যখন ভালো করতে পারবো বলে খুবই নিশ্চিন্ত ছিলাম, তখন আমার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়ে অপারেশন করালেন। এখন কিছুই তো আর করতে পারবো না। তবু বিমলানন্দ যেতেন, শুধু বলেছিলেন একটিবারের জন্য বন্ধ করতে হবে বিধান রায়ের দেওয়া ওষুধটি। বিধান রায় তাতে সম্মতি দেননি। রেগে গিয়েছিলেন রানী মহলানবিশের ওপর। কতকটা স্বভাবের বাইরে গিয়েই বলেছিলেন, তোমরা কি ভেবেছ আমি মত দেব কবিরাজি চিকিৎসায়? তোমরা এতই যদি জানো তবে ডাক্তার ডেকেছিলে কেন? ইত্যাদি ইত্যাদি। আর কিছুই করা রইল না, রাতটুকু দিনটুকু অপেক্ষা করা ছাড়া। 22শে শ্রাবণ 1348। কবির মরদেহটি সাজানো হলো রাজবেশে। সাদা বেনারসি জোড় পরানো হলো। পরিধানে দেওয়া হলো কোচকানো ধুতি, বড়দের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো, কপালে দেওয়া চন্দন, গলায় গোড়ের মালা। বুকের ওপর জড়ো হয়ে রয়েছে কবির হাত, সেই হাতে দেওয়া হলো পদ্ম কোরক। তাঁর শেষ যাত্রার পালঙ্কটিও বিশেষভাবে তৈরি। নন্দলাল বসু সেই পালঙ্কের নকশা এঁকে দিলেন। বানানো হলো মিস্ত্রি ডেকে। রাত 8:15। নিমতলা ঘাটে সবে শুরু হলো কবির নশ্বর দেহের দাহ কার্য। আরো ঘণ্টা দুয়েক আগেই হয়তো শুরু হতো দাহ কাজ, কিন্তু প্রচন্ড ভিড়ের কারণে সমস্ত সূচি উলটপালট। ঠাকুরবাড়ি লোহার গেট মানুষের চাপে ভেঙে পড়েছে। শ্মশান ঘাটেও ভেঙে পড়েছে লোহার কলাপসেবল গেট। শুধু রাস্তায় বা বাড়ির ছাদে বা দেওয়ালের উপরই নয়, নিমতলা ঘাটের গঙ্গা মধ্যে নৌকায় চড়ে বোঝাই হয়ে এসেছেন মানুষ। শ্মশানের দৃশ্য দেখতে চেয়ে নৌকোয় সহস্র আরোহী গঙ্গায় নোঙর নামিয়ে অপেক্ষমান। ভিতরে যাওয়ার এতটাই কড়াক্কড় যে কেউ কেউ অন্য লোকের শবযাত্রার সঙ্গে মিশে অন্যের শবদেহ বহন করে হলেও টুক করে ঢুকে পড়েছে শ্মশান ঘাটে। পরের দিন কাগজের শিরোনাম, ভারতের গৌরব রবি অস্তগত, মানব হিতপ্রতি মহামানবের মহাপ্রয়াণ, কলিকাতার রাজপথে বিরাট শোভাযাত্রা, অগণিত নরনারীর শেষ শ্রদ্ধা নিবেদন, কবির দেহসহ 2 ঘণ্টাকাল শহর পরিভ্রমণ, শ্মশান ভূমিতে শোকভারে মুহ্যমান সহস্র সহস্র নরনারী, কথা না রাখার শুরু। কবি চেয়েছিলেন তাঁর শেষকৃত্য যেন সম্পন্ন হয় শান্তিনিকেতনে। বহুজনের কথায় তাঁর সেই ইচ্ছা ধরা রয়েছে। শুধু খবরের কাগজে একটি মাত্র রিপোর্টে তার থেকে ভিন্ন একটা মত পাওয়া গিয়েছিল যে কবি নাকি শরীর খারাপের পর এইরূপ নির্দেশ দেন যে তাহার অন্ত্যেষ্টিক্রিয়া যে জনগণের যেরূপ ইচ্ছা তদনুযায়ী সম্পন্ন করা হয়। কবির এই ইচ্ছার প্রামাণ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মধ্যেই। তবু কলকাতাতেই হলো তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। শান্তিনিকেতনে পৌঁছল রৌপ্যাধারে ঢাকা কবির চিতা ভস্যটুকু। 25 জুলাই কবিকে শান্তিনিকেতন বিদায় জানিয়েছিল সসম্ভ্রম আভিজাত্যের নীরবতায়। কবি সেখান থেকে শেষ যাত্রার সময়ে
আমাদের শান্তিনিকেতন গানটি দিয়ে আর সকলে তারপর রাস্তার দুপাশে হাত জোড় করে বা কপালে দু হাত ঠেকিয়ে বিদায় জানিয়েছে তাকে। তাদের নীরব সেই সম্ভাষণে কবির কালো চশমা পরা চোখের নিচ দিয়ে গড়িয়ে পড়েছে অশ্রু। আর কলকাতা তাকে বিদায় জানাতে গিয়ে কি করল? রানী মহলানবিশ লিখছেন, বেলা ৩টার সময় একদল অচেনা লোক ঘরের মধ্যে ঢুকে আমাদের সামনে থেকে সে বড় বেশে সজ্জিত দেহ তুলে নিয়ে চলে গেল। যেখানে বসেছিলাম সেখানেই স্তব্ধ হয়ে বসে রইলাম। শুধু কানে আসতে লাগলো, জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম। এই তাণ্ডবেই শোভাযাত্রার শুরু। সেখানেই রানী মহলানবিশের ২২শে শ্রাবণ বইটি শেষ। পরের ছবি ধরা রইল সমকালীন এক ঔপন্যাসিকের একটি রচনায় আর সমকালীন এক কবির কবিতায়। ঘটনাচক্রে দুজনেই সেই অর্থে রবীন্দ্র বিরোধী বলেই খ্যাত, কিন্তু তাঁদের রচনাতেই এক আশ্চর্য শ্রদ্ধা উন্মোচিত হল জ্যেষ্ঠ লেখকের প্রতি। যতীন্দ্রনাথ সেনগুপ্ত তাঁর ত্রিজামা কাব্যগ্রন্থের ২২শে শ্রাবণ ১৩৪৮ কবিতায় লিখলেন, এমন দিনে একেলা পথিকে নিশার মতো নীরবে গোপন চরণ ফেলে যাওয়া যতই সঙ্গত হোক, শহরে তা অশোভন, শহরে তা অসম্ভব। তাই ওই শবযাত্রীদের কণ্ঠে ভেসে ওঠে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। তিনি দেখলেন, জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যু মদে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা, দুলছে তত তাদের রথের বিজয় কেতু। তিথিডোর উপন্যাসে ওই দিনই উপন্যাসের নায়ক সত্যেন কলকাতায় দেখে কবির অন্তিম যাত্রাটি। রবীন্দ্র বিরোধী কবি চরিত্র ধ্রুব দত্ত রবীন্দ্রানুগত সত্যেনকে বলে, ওহ, কি একটা সুযোগ! যারা কথা ও কাহিনী ছাড়া কিচ্ছু রবীন্দ্রনাথ পড়েনি, পড়লেও বুঝেনি, বুঝলেও মানেনি, আর যেসব ধূর্ত ধুরন্ধর তেলতেলে ঠোঁটে গুরুদেব আওড়ায়, অথচ যাদের অস্তিত্বটাই রবীন্দ্রনাথের বিরুদ্ধতা, আর সেই সব হুজুক নাচুনিরা যারা সারা জীবন কখনো জানবে না, জানতে চাইবে না রবীন্দ্রনাথ কি ও কেন, কেমন, সেই দেশশুদ্ধ সকলের কি একটা সুযোগ আজ। 10টা IFA ফাইনালের সমান 100টা কানন সাইকেল একসঙ্গে। কাগজওয়ালাদের পৌষ মাস, মিটিংওয়ালাদের মরশুম, ব্যবসাদারি বড় কর্তাদের নাম ফাঁপানো হল্লা। কি উৎসাহ, কি হুটোপুটি, কি ফুর্তি! রবীন্দ্রনাথের বেঁচে থাকা বা না থাকায় কিছুই যাদের আসে যায় না, এই শোকের হোলিতে চরম মেতেছে তারাই।